সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ইডিএফ কর্তৃক আয়োজিত উদ্যোক্তা সংলাপ আয়োজনে। আমাদের আজকের আয়োজনে আমাদের সঙ্গে তেমনি একজন, প্রতিদিনের মতোই তেমনি একজন নারী উদ্যোক্তা রয়েছেন, যিনি নিজের কাজ দিয়ে সকলের মাঝে জায়গা করে নিয়েছেন। আজকে আমরা জানবো ওনার পিছনের গল্পটা, ওনার উদ্যোগ কিভাবে শুরু হলো, উনি কিভাবে স্টার্ট করলেন, সবকিছুই ওনার জার্নি পুরোটাই জানবো। পাশাপাশি আমরা আসলে এই ইডিএফ এর এই আয়োজনটাতে নরমালি হচ্ছে নারীদের আমন্ত্রণ জানিয়ে থাকি, নারী উদ্যোক্তাদের যারা নিজ নিজ জায়গায় সফল এবং নিজ নিজ জায়গায় নিজেদের একটা নাম ইতিমধ্যে তৈরি করে নিয়েছেন। আজকে আমরা কথা বলবো, আমাদের সাথে আছেন আজকে ফারহানা আক্তার লিমা আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপু, প্রথমে হচ্ছে আমি বলবো যে সংক্ষেপে একদম ছোট করে আপনার সম্পর্কে একটু বলবেন, তারপর আমরা ডিটেইলি আপনার সম্পর্কে আরো জানবো। আমার এখন মেইন যে মানে পরিচিতি সেটা হচ্ছে ফারহানা আক্তার লিমা, ওনার অফ এফএফ বিউটি বাফেট এন্ড ফারহানাস ব্যাগ বাফেট। এটাই আমার কমফোর্ট জোন এখন। এটা আপু আরেকটু যদি সংক্ষেপে বলি যে আপনার কমফোর্ট জোন, আচ্ছা। তাহলে আপু আমরা হচ্ছে এতই ছোট করে বলেছেন, আচ্ছা ঠিক আছে, বাকিটা আমরা জেনে নিচ্ছি। আপনার জার্নিটা সম্পর্কে মেইনলি জানবো। প্রথমে আপু জিজ্ঞেস করি আপনার এই যে আপনি একটা বিজনেস শুরু করলেন, এই ধারণাটা আপনার কোথা থেকে আসলো? আসলে না, কখনই কোনো কিছু প্ল্যান করে লাইফে হয় না। আমার যতটুকু আইডিয়া আমি বলি, একদম মানে ইনফর্মাল ভাবে যদি আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করি, কখনোই দেখবেন আপনি কখনই ওই জিনিসটা মাথায় নিয়ে আসলে কেউ আসে না যে আমি ডাক্তারি হব, ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ারই হব, অথবা আমি ব্যবসায়ী হব। এরকম একটা মনোভাব কখনো মনে হয় না সাধারণ মানুষের মধ্যে থাকে। হয়তো পর্যায়ক্রমে আস্তে আস্তে একটা ধারণা বা একটা পথ, একটা ভেতরে একটা যে আস্তে আস্তে সময়ের সাথে সাথে আবর্তিত হয়ে এটা মনে হয় একটা কিছু হয়। আমার ক্ষেত্রে এটাই হয়েছে। যখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করলাম এবং আমি মাস্টার্স কমপ্লিট করলাম, তখন আসলে আমি ধরতে গেলে 3-4 ইয়ার্স একদমই হাউস ওয়াইফ হিসেবে ছিলাম। তো ওইখান থেকে আবার নিজেকে সুন্দর করে প্রিপেয়ার করে এইভাবে আনাটা, এটা আসলেই অনেক সাহসিকতা এবং অনেক যুদ্ধ আছে এটাতে। হ্যাঁ, ওই যে বলে না যে জ্বলে ওঠোনি আপন শক্তিতে, এরকম কিছু একটা ছিল আর কি। হ্যাঁ, তো ওইটাই বললাম আর কি, যে সবকিছুতে আসলে এত কিছু থাকে না লাইফে, আমরা কেউ প্ল্যান করে আগাই না। সময়ের সাথে সাথে একটা না একটা জায়গায় মানুষের যেতে হয় এবং একটা জেদ থাকতে হয়, এটাই মনে করি। তা তো অবশ্যই আপু। আপনি মেইনলি জানতে চাচ্ছিলাম যে আরেকটা বিষয় একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই যারা হচ্ছে বিজনেস হঠাৎ করে হয়তো, এই যে আপনি যেভাবে বলেন যে প্ল্যান করে হয়তো হয় না, হঠাৎই হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে কিছু একটা করতে চাই লাইফে, রাইট? সো সেই হিসেবে আপু হচ্ছে আপনিও হয়তো সেভাবে করে হঠাৎই একটা ডিসিশন নিয়েছেন যে না, একটা কিছু করতে হবে লাইফে, ক্যারিয়ারে কিছু একটা করতে হবে। সো সেই জিনিসটা যখন আপনার মাথায় এলো যে না কিছু একটা করতে হবে, আমি একটা বিজনেস করবো বা কিছু, তখন আপু সেই প্রথম দিককার প্রস্তুতিটা আপনি কিভাবে নিয়েছেন? মানে প্রথম দিকে কিভাবে নিজেকে সেভাবে করে প্রিপেয়ার করেছেন যে আমি এই বিজনেসটা শুরু করতে চাই বা এটা নিয়ে শুরু করতে চাই বা এই জিনিসটা নিয়ে কাজ করব? আচ্ছা, প্রথমত আমার যে ব্যাপারটা ছিল, আমরা দুই ফ্রেন্ডের ফ্যামিলি আমরা ব্যাংককে গিয়েছিলাম। তো ওখানে আমাদের মাত্র একদম খুব লিটল অ্যামাউন্ট কিছু টাকা, বাট আমাদের মনে হচ্ছিল আমরা নিজস্ব কিছু একটা কিনবো এবং সেটা সেল করার উদ্দেশ্যে। একদম মানে কোনো রকম প্ল্যান, কোনো রকম কিছু নাই, পুরা কাঁচা। মানে কোনো কোনো প্লেয়ার, মানে একটা যে ব্যবসায়ী মনে বা কিছু না। হ্যাঁ, খুবই ইনফর্মাল, এবং আমরা ধরেই নিয়েছি যে এগুলোতে কিচ্ছু হবে না, আসলে জাস্ট একটা কিছু করলাম আর কি। তো এরকম দুইজন ফ্রেন্ড আমরা ঢাকা ইউনিভার্সিটি, ওরও। সো আমরা অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে ছিলাম দুইজন। তো ওইভাবে আমরা ফার্স্ট 10,000 বাদ এবং 10,000 বাদ, 20,000 বাদ, এরকম আমরা কিছু জুয়েলারি অ্যান্ড কিছু জিনিস কিনলাম, কিছু ব্যাগস। মানে ফার্স্ট থেকে আমার ইচ্ছা ছিল আমার আপুদেরকে আমি ভালো ভালো জিনিস দেবো। 2016 ডিসেম্বরে মনে আমি আমার পেজটাকে ওপেন করি। হ্যাঁ, আমাদের পেজে একটু শেয়ার করতে বলো। তো এর জন্য পরে ওই জিনিসটা থেকে আস্তে আস্তে
যখন মনে হলো যে আমার সবসময় মনে হচ্ছিল আমার এফএ বিউটি বাফেট যে ড্রেসের প্রতি আমার একটা মানে একটা ফ্যাসিনেশন থাকে না মেয়েদের, কখনো একই রকম ড্রেস পরতাম না। ইউনিভার্সিটি থাকলে একটা ড্রেসে 3 রকম ভাবে পরতাম। কারণ আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের কাছে মনে হয়েছিল যে বারবার একটু জামা কাপড় কিনবো কিন্তু একটা ড্রেসকে কত ভাবে পরা যায়, বা দেখা যাচ্ছে এই জিনিসটাকে একটু কিভাবে করলে আর একটু গর্জিয়াস মনে হয়, এইগুলো কিন্তু আমাদের মাথায় থাকতো। হ্যাঁ, আর আমাদের তো তখন এত টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা ছিল না। 20 টাকা 30 টাকা নিয়ে আমরা সারাদিন ঘুরতে যেতে পারতাম, মানে ইউনিভার্সিটি কাটায় টাটায় চলে আসতে পারতাম, যেটা এখনকার মানুষরা হয়তো একটু অবাকই হবে। তো এইরকমই লাইফ ছিল, একদম সিম্পল। তো ওখান থেকে আসলে শুরু। তারপরে যেটা হয়, আমার ফ্রেন্ড আসলে ওভাবে কন্টিনিউ করতে পারেনি, তারপর পথটা আমাকেই চলতে হয়েছিল, কারণ ছেড়ে দেওয়ার মানসিকতা ছিল না আসলে। আচ্ছা আপু, আপনার বিজনেসে আপনি কি একাই সবকিছু, মানে একাই সব সামলাচ্ছেন এরকম? হ্যাঁ, মেইনলি আমি হচ্ছে ফেস, মানে ধরেন একটা পেজের যেটা ফেস থাকে, যে ফেসটাকে, হ্যাঁ এটাই ফারহান আলিমা। এই জন্য আমাদের আপুরা কিন্তু জয়েন করছে, আমি দেখলাম কিছু আপু জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন। আপু আমাদের সবার ভালোবাসা। আমার আপুরা কিন্তু কমেন্টস করা শুরু করেছে আসলে। যেটা বলছিলাম যে আমাদের খুব ইনফর্মাল মিটিং, মানে একটা আছে না লাইভ প্রেজেন্টার হিসেবে নিজের ব্র্যান্ডটাকে প্রমোট করছি, ঠিক আছে, এভরিডে আমাকে সেলের জন্য কাজ করতে হচ্ছে, বাট এইটার উপর একটা ব্যাপার আছে আমাদের, খুব সুন্দর একটা বোন বোন সম্পর্ক, একটু আড্ডা, একটু দুষ্টামি, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের একটা মানে সেই বুস্ট আপ দেয়, এনার্জি বুস্ট আপ করে। সো আমি ওনার হিসেবে থেকে আমার মনে হয় আমি ওনাদের বোন বেশি। হ্যাঁ, এবার আজকে বলতেছিল আপু ইন্টারভিউ তো শাড়ি পরেন, হ্যাঁ একজন বলতেছিল, মানে তারা কিন্তু আমাকে বুস্ট আপ করে, যে মানে ব্যাক করে যে এটা করো, এটা ভালো হবে, এটা আনো। মানে তারা কিন্তু আমাকে একজন উদ্যোক্তা হিসেবে জন্ম দিয়েছে, আমার কাস্টমার আপুরা। আমি এটা ডেফিনেটলি বলবো, তাদের হেল্প ছাড়া আমি আজকে জীবনও আসতে পারতাম না। অবশ্যই আমাদের আসলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের যারা হচ্ছে আমরা বিজনেস করি তাদের আসলে মেইন আমাদের যে চালিকা শক্তিটা তারাই থাকে আমাদের কাস্টমাররা, এবং তাদের সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ করলে আসলে মনে হয় যে আমরা নিজেরাও অনেক হ্যাপি থাকি, পাশাপাশি তাদেরকে অনেক ভালো সার্ভ করতে পারি। তাদের সাথে একটা ভালো বন্ডিং থাকাটা আমাদের মনে হয় অনেক জরুরি। আপু আপনাকে যদি বলি যে আপনি যেভাবে বলেন যে অনেক ফ্লাই আপনি শুরু করে দিয়েছেন, হ্যাঁ, যে কিছু চিন্তা ছিল না, সেভাবে করে প্ল্যান করিনি, জাস্ট শুরু করে দিয়েছি, হ্যাঁ। সো এক্ষেত্রে আপু যখন আমরা প্ল্যান ট্যান করি না, আমরা অনেক ধরনের, নর্মালি প্ল্যান করে নামলেও তো অনেক ধরনের চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হয়, রাইট? সো আমি যদি বলি যে আপনাকেও নিশ্চয়ই অনেক ধরনের চ্যালেঞ্জ প্রথম দিকে ফেস করতে হয়েছে, যেগুলো হচ্ছে ওভারকাম করতে হয়েছে, যেগুলো নতুন করে শিখতে হয়েছে আপনাকে, সেই সম্পর্কে যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আসলে চ্যালেঞ্জের তো শেষ নাই, এখন পর্যন্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, সবচেয়ে বড় হ্যাঁ, কথা যেটা। কারণ এই বিজনেসটা কিন্তু একটা রানিং, মানে আপনাকে যেভাবে হোক এগুতেই হবে, থেমে যাওয়ার কোনো উপায় নেই। কারণ একটা সার্কেলের মধ্যে আমরা ঢুকে যাই, ভেন্ডার হুম, থেকে শুরু করে আমার ফ্যাশন হাউস, আমাদের যেহেতু নিজস্ব প্রোডাকশন, এই যে এখন যে আমি কুর্তিটা পরে আছি এটা কিন্তু আমাদের প্রোডাকশন, এটা কিন্তু একটা আচ্ছা, কোর্স এবং হিজাব। সো টপ টু বটম সবকিছু একটা জায়গায় পাওয়া, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আমিও জানি না এখন আমি কতটুকু করতে পেরেছি, বাট হ্যাঁ এটা এখনো হাঁটছি, এরকম একটা অবস্থা আছে। আর ওই যে বললেন না যে হঠাৎ করে আসলে স্টেপ আউটটা হঠাৎ করেই হয়, প্ল্যান করলে কিন্তু জীবনও কিছু করা যায় না, প্ল্যানিং এর মধ্যেই থাকতে হয়। যখন আপনি মনে করবেন যে আপনি আসলেই করবেন, তখন জাস্ট স্টেপটা নিতে হবে, স্টেপটাই আসল, আর কিছু না। আমার কাছে মনে হয় যত আপনি বেশি চিন্তা করবেন আসলে বাস্তবে কিছুই করতে পারছেন না, আসলে এটা কোনো কাজ করবে না। আপনি ভুল করেন ঠিক করেন যাই করেন, আপনি কিন্তু মানে একটা স্টেপ নেওয়া, এই বিষয়টা মেয়েদের একটু দেরিতে হয়, সারাক্ষণ তারা কি করে ইমাজিনেশনের মধ্যে থাকে, আমি এটা হয়ে যাবো ইনশাল্লাহ, কিন্তু যেটার জন্য একটা পদক্ষেপ দরকার ওইটা নিতে অনেক দেরি করে ফেলে। আমি এটাই বলি সবাইকে যে চিন্তা ভাবনা করে না, নেমে যান, তারপরে আল্লাহ তালাই রাস্তা খুঁজে নিতে সাহায্য করবে, আমার কাছে মনে হয়। আপু মনে হচ্ছে যে আপনার কাছ থেকে আসলে অনেকে অনেক কিছু শিখতে পারবে আজকে। যেটা মনে হচ্ছে যে মানে যেভাবে করে আপনি শুরু করেছেন। সো আপু, আপনার জার্নিটা কতদিনের হলো যদি আমি টোটাল বলি? আচ্ছা, এখন এখানে একটা বড় একটা মজা আছে, একটা টুইস্ট, সেটা হচ্ছে আসলে আমি হুম, অনলাইন থেকে কিন্তু আসিনি, মানে আমার ব্যাকগ্রাউন্ড আচ্ছা কিন্তু অনলাইন না। আচ্ছা আমার আচ্ছা। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি হচ্ছে হোলসেলার ছিলাম, এবং আমি ইন্ডিয়া থেকে আমার বিভিন্ন ক্যাটালগ ড্রেসগুলি নিয়ে আসতাম, এবং এগুলো বিভিন্ন অনলাইন পেজ আমার থেকে নিত, যেহেতু
আমরা মহিলা মানুষদের একটু পছন্দটা একটু অন্যরকম থাকে, হ্যাঁ, সবার সাথে মোটামুটি ফ্যাশন একটু তাড়াতাড়ি গ্র্যাব করতে পারি যে কি মার্কেটে চলছে বা কোনটা আনলে হিট হবে, এই ব্যাপারগুলো আমরা ভালো বুঝি। তো তখন বিভিন্ন শোরুম ওনাররা আমার সাথে কন্ট্যাক্ট করতো, আমার কাছ থেকে প্রোডাক্ট নিত। তারপরে ওইভাবে কিন্তু আমি সেল করে করে আবার আমি ইন্ডিয়া যেতাম, আবার আমার ইয়ে হতো, ওইখানে আমার বেশ কিছু ভেন্ডার হয়ে গেছিল। তো আমি কিন্তু আসলে হোলসেলার ছিলাম। এবং আমি আলাদিন টাওয়ারে আমার শপ ছিল, হ্যাঁ, শোরুম ছিল 2018-তে। কিন্তু কোভিড এসে আমাকে আসলে একটু ওলটপালট, মানে আমার ওই যে আল্লাহ যা করে ভালোর জন্যই, মানে তা নাহলে এই মুখটা চেনা হতো না, হয়তো বা পেছনেই থাকতাম, ক্যামেরার পেছনেই থাকতাম। তো তখন 18 সালে আমি যখন আমার শোরুমটা ওপেন করি, তখন উত্তরার অনেক কাস্টমার আপুরা আমার একদম রেগুলার ছিল। আমরা ঈদে প্রচুর ক্যাটালগ আনতাম, তখন ওখান থেকেও হোলসেল হতো, রিটেল হতো, হোলসেল হতো। তারপরে একটা মোমেন্টে এসে কোভিডের ফার্স্ট ধাক্কাটা আমি অনেক লস দিয়ে তারপরে আমার শোরুমটা আমি রেখেছিলাম, বাট সেকেন্ড ধাক্কায় আমি আর পারলাম না, কারণ এটা আসলে চাপ। কারণ আপনি তো পকেটের টাকা দিয়ে চালাতে পারবেন না বেশি দিন, তাই না? আপনাকে তো কিছু একটা আসতে হবে, দেন আপনার বিজনেস আসলে রোলিং করবে, তাই না? তো তখন আমি আসলে খুব ভেঙে পড়ছিলাম, কারণ আসলে এই কথা শুনতে আমার মন কখনো চায়নি যে লিমা তুমি থেমে গেলা, তুমি পারলা না। হ্যাঁ, এই কথাটা আমি মানে আমার নিজের যে বলে না যে বিবেকের মধ্যে আমার মনে হতো যে আমি মেনে নিতে পারবো না যে এইভাবে পড়াশোনাটা হোক, কিছুদিন করে ছেড়ে দিয়েছি সেটা আলাদা কথা, বাট একটা পর্যায়ে যেতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। ট্রাই করা উচিত। হ্যাঁ, সেটাই। তো তখন আমি আসলে 20-এ তো আমি শোরুমটা ছেড়ে খুব হতাশ হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। তো তখন আমার গেস্ট রুমে আমি প্রোডাক্টগুলো রেখে ভাবতাম যে কিভাবে আমার প্রোডাক্ট অনেক ভালো, এটা আমার একটা কনফিডেন্স ছিল যে আমার প্রোডাক্ট অনেক ভালো, আমি যদি আমার মানে একটা অডিয়েন্সের সামনে যেতে পারি, এটা অবশ্যই কাজ করবে, কেন নয়? আমি তো ভালো প্রোডাক্ট দিচ্ছি মানুষকে, আমার তো কথা এবং কাজের 100% মিল আছে, কেন নিবে না কাস্টমার? এবং আমি চ্যালেঞ্জিং প্রাইস দিব, যেহেতু আমার হোলসেল মেন্টালিটি ছিল, তাই না? আমাদের হোলসেল মেন্টালিটি ছিল। সো আমার একদম গলা কাটা দামে একটা জিনিসে সেল করব তা আমার কখনো ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল 50টা জিনিস সেল করব, 100টা জিনিস সেল করব, বাট এটা আর একটু কমে সেল করি, কিন্তু আমার বেশি যাক, হ্যাঁ, এরকম একটা টেন্ডেন্সি ছিল। তো তখন আমি আস্তে আস্তে এই যে শুরু করলাম পেজে ভিডিও দেওয়া, বাট ভিডিও এত লং হয়ে যাচ্ছে, তারপরে মানে ভিডিও আপলোড করতে অনেক সময় নিচ্ছিল, ফেসবুক অনেক ঝামেলা, পরে নেমেই গেলাম লাইভে, যে লাইভ ছাড়া আসলে উপায় নেই। তারপর আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট ঈদে আমার 5 লাখ টাকা জাস্ট সেল হলো, অনলাইন সেল, ফার্স্ট টাইম। মানে আমি প্রতিদিন আমি রাত মানে সেহরি একসাথে করে আমি রোজার মাসটা, মানে ওই সময় আমি খুব ভালো একটা ফিডব্যাক পাই আলহামদুলিল্লাহ। তখন আমার পাকিস্তানি ড্রেস ছিল, ইন্ডিয়ান ড্রেস ছিল, দেশি কিছু কটন ড্রেস ছিল। তারপর থেকে যে শুরু করলাম এখন অব্দি আছি। তাহলে আসলে অনলাইন এবং অফলাইন দুইটা মিলে হচ্ছে আপনার প্রায় অনেক বছর হয়ে গেল। আপু, এই অনেক বছরে এই যে আমি দেখছি যে অনেকে আপনাকে কমেন্ট করছে, আপনাকে উইশ করছে, হ্যাঁ। সো আপনার অনেক ফ্যান ফলোয়ারও বলবো যে হয়ে গেছে এতদিনে। সো আমি ছোট্ট করে জানতে চাই যে আলহামদুলিল্লাহ। এই যে আপনি আজকে যে জায়গায় আছেন, যতটুকুই সফলতা আপনি অর্জন করেছেন, আপনার কাছে এত কি মনে কমেন্টস হয় যে আসছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় যে মানে এই সফলতার জন্য মানে আপনার আপনার মনে হয় যে কোন কোন গুণগুলো আপনার বেশি কাজ করেছে আপনার সাথে, মানে কোন গুণগুলোর কারণে আপনি এতটা আসলে আসলে আমি মনে করি কি জানেন আপু, একটা ব্যাপার হচ্ছে আপনাকে অনেস্ট, আপনি রিয়েল যেটা সেটাই। মানে এখনকার নিউ জেনারেশনের মধ্যে একটা ব্যাপার থাকে না যে না ওইভাবে মনে হয় প্রেজেন্ট করলে নিজেকে ভালো হয়, আমার কাছে মনে হয় আপনি যেটা সেটাই। মানুষ অনেক আছে, কিন্তু ভাই একটা আম, মানে একটা মাস্ক আর রিয়েল ফেসের মধ্যে একটা পার্থক্য কিন্তু একটা বাচ্চা মানুষও আইডেন্টিফাই করতে পারে, হুম, হুম। রাইট? আমি ঠিক বলছি না? আমার কথা হয়তো হ্যাঁ, অনেকে অবশ্যই। বুঝতে হ্যাঁ, পারবে। হ্যাঁ। তো আমার ভেতরে একটা জিনিসই আপুরা পছন্দ করে, সেটা হচ্ছে আমার অনেস্টি আর মানে একটা সহজ সরল মেশার ভাবটা। আমি যেমন অনলাইনে ঠিক তেমন অফলাইনে, এখন একটা আপু আসলে সেভাবে হাক করব, সেভাবে গল্প করব, আড্ডা মারবো। আমার এখানে আসলে কিন্তু কোনো শপিং করতে হলে আপুরা কিন্তু অন্য জায়গায় যায়, মানে কাউন্টারে যায়, বাট আমার এখানে আসে না, কারণ আমার এখানে আসলে গল্পে নাকি তারা ভুলে যায় শপিং, হ্যাঁ। তো এই যে একটা আন্তরিকতা, আপনার হুম, কাস্টমার ঠিক আছে, বাট কাস্টমারদেরকে যদি আপনি একটা ফ্যামিলি মেম্বার, একটা বোনের মতন একটা ফিল দিতে পারেন, একটা কমফোর্ট জোন তাদের মনে ক্রিয়েট করতে পারেন, এইটা দীর্ঘস্থায়িত্বতা বেশি। এটা কিন্তু আমি আমি বুঝি যখন আমার একটা কাস্টমার আবার রিপিট হয়ে আসে। আমার মানে প্রথম দিকের কাস্টমার এখনো আছে,
যখন আমার ড্রেস পেজ ছিল তখনকার 2000 মানে আমি অনলাইন যখন শুরু করলাম, মানে ধরেন 20-এর শেষের দিকে, তখনকার কাস্টমাররা এখনো 2024-এ এসে আমার কাছ থেকে নিচ্ছে। তাহলে এটা আমাকে আসলে বোঝায় যে আপনি ঠিক ট্র্যাকে এখনো আছি, মানে আমাকে মনে হয় আর কি। সো এটা অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, এই জিনিসটাই আমার মনে হয়েছে আসল। প্রত্যেকটা ওনার, এন্টারপ্রেনার যারা আছি আমরা, এই জিনিসটা ভুললেও হবে না যে কাস্টমার অ্যাজ এ কাস্টমার না, সে লাভ লোকসানে ভাগিদার না শুধু আমার, সে হচ্ছে আমার বোন, সে আমার বোন। আমি আমার ফ্যামিলির জন্য যেভাবে চাই যে সে লাভবান হোক, ওকে ওইটা ভালো লাগবে, ওর জন্য এটা ভালো হবে, ও যেভাবে আমরা অ্যাডভাইস করি যে ও, মানে আমরা ফ্যামিলি মানুষকে যেভাবে ট্রিট করি, আপনি যদি কাস্টমারকে অ্যাজ একটু যদি সেই ভাবটা দেন না, বিশ্বাস করেন কাস্টমার কখন আপনাকে ছেড়ে যাবে না। এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, মনে হচ্ছে যে আপনি অনেক বেশি ফ্যামিলিয়ার। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। আপু, এটাই কি আপনার মেইনলি মার্কেটিং কৌশল বলবো আমি, যে মানে আপনার ব্র্যান্ডিং এর বা মার্কেটিং এর কৌশল, যে আপনি অনেক ফ্যামিলিয়ার ভাবে সবার সাথে না মেশেন, না, সবাইকে, সব এখানে কাস্টমারকে সেই বিজনেস ট্রিটটা করেন? বিজনেস ইমোশনের জায়গা না। বিজনেস কিন্তু টেকনিক্যাল একটা বিষয় আছে। হ্যাঁ, না আমি ইমোশনাল ব্যাপারটা, ইমোশনাল বন্ডেজ ঠিক আছে, ইটস ওয়ান অফ, মানে একটা বলতে পারেন যে এটা হচ্ছে একটা প্রপার্টিস, যে একটা কিছু থাকতে হয়, মানুষের বৈশিষ্ট্য থাকতে হয়, একটা গুণাবলী থাকতে হয়। কিন্তু বিজনেসে আপনাকে মার্কেট রিড করতে হবে, কাস্টমারের তো আপু, তাহলে চাহিদাটা কি আমার আমি যদি পেজে। বলি যে মার্কেটিং এর ক্ষেত্রে, তাহলে আপনি আপনার ব্র্যান্ডটা ক্রিয়েট করার জন্য আপনি কোন ধরনের কৌশলগুলো আপনি জাস্ট মানে একটু যদি শেয়ার করেন, সেখানে যে কোন আমি ধরনের প্রাইস, কৌশলগুলো ফার্স্টে বেশি আমার কাজ করে? ব্যাপারটা ছিল প্রাইস। আমার প্রাইসটা আচ্ছা। থাকতে হবে রিজনেবল। হুম। জাস্ট আমি অল্প প্রফিট বাট আমার অনেক কোয়ান্টিটি সেল, এইরকম একটা হুম। মেন্টালিটি আমার প্রথম থেকে ছিল। হ্যাঁ, যেটা আমি কোয়ালিটি বলেছিলাম আমি ফার্স্ট। হোলসেল থেকে আসছি। হ্যাঁ, সো আচ্ছা, আমার আপুর অনেক মজা মজা কথা লিখতেছে। সো আমি যেটা বলছিলাম যে আমার ফার্স্ট স্ট্র্যাটেজিটা ছিল আমার প্রাইস, প্রাইস যাতে বিট করতে পারে, মার্কেটকে বিট হুম। করতে পারে এমন প্রাইস আমি দিব। তারপর আমার হচ্ছে চয়েস, আমার কাস্টমার কি টাইপের, আমার কাস্টমাররা কোন জিনিসটা পছন্দ করবে আমার পেজ থেকে নিতে। তারপরে ব্যাপারটা ছিল যে মার্কেটে প্রত্যেকটা সময় আপডেট ডিজাইন নামানো। আমি কিন্তু কখনো একটা ডিজাইনে থাকি না, আমি কখনো একটা মানে আমার একটাই আসতেছে, একটাই আছে না, একটা পরে আমি আরেকটা আনি, এটা পরে আরেকটা করি, এইভাবে আমি আগাই। হ্যাঁ, সো আমার ব্যাগের পেজটা কিন্তু বেশি দিন হয় নাই, কিন্তু মার্শাল্লাহ আমার ব্যাগের পেজের জনপ্রিয়তাটা বেশি এখন, আচ্ছা। যেটা দেখা যাচ্ছে। ওই যে দুটো বলে পেজই না কি নাম যে, একই আপু? জি, একই একই নামে দুটো পেজই? না না, আপনার ড্রেস আমাদের এবং ব্যাগ? এই যে ফারহানাস ব্যাগ বাফেটটা হচ্ছে আমার ব্যাগের পেজের নাম, এফ এ বিউটি বাফেট হচ্ছে ড্রেসের পেজের নাম। আচ্ছা। বলে না যে সন্তান একটা সময় আসলে মায়ের জন্ম দেয়, মানে মা ফিল হুম। করতে পারে যে আমার সন্তান আসলে আমাকে জন্ম দিয়েছে, এরকম মনে হয় না যে মা হুম। 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 মাতৃত্বটা কখন অনুভব করা যায়। আমার ক্ষেত্রেও সেম। আমার মনে হয় কি আমার এই উদ্যোক্তা, যে আমি এই উদ্যোক্তা আমিকে জন্ম দিয়েছে আমার আপুরা। তারা প্রত্যেক সময় আমাকে প্রেশারাইজ করেছে, আপু তুমি এটা আনো, আপু তুমি এটা আনো, আপু আমাদের এটা লাগবে, আপু ওইটা আনো। এইরকম করতে করতে পা থেকে মাথা পর্যন্ত যা আছে সব আমার পেজে এখন আছে। তাহলে কি পুরো ফিউচারে হচ্ছে ইয়ে নিয়েও কাজ করবেন? আপনি কি অলরেডি জুতা নিয়ে কাজ করেন, মানে হ্যাঁ, জুতা উইমেন নিয়ে শুজ এগুলা? অলরেডি, হ্যাঁ আমরা ইন্ডিয়া থেকে আসলে স্টিল লেদার বেস, তবে আমি আচ্ছা। ইনশাল্লাহ ঈদের পরে আমাদের কিছু হুম। হুম। থাই শিপমেন্ট আনার ইচ্ছা আছে, যেটা হুম। স্যান্ডেলগুলি, থাই স্যান্ডেলগুলি অনেক ডিমান্ড আছে এবং আমি নিজেও কমফর্ট ফিল করি। তো ওগুলোর ইচ্ছা আছে আমার আনার, তবে এখনো না। এখন আমাদের স্টিল লেদারের কিছু কালেকশন আছে। আর হচ্ছে ডে বাই ডে ফ্যাশন চেঞ্জ হচ্ছে, আপুদের রুচির সাথে আমাকে তাল মিলিয়ে চলতে হবে, আপুরা যখন যেটা চাচ্ছে হুম। সেটাই হুম। আমি আনার হুম। চেষ্টা হুম। করছি, এইটাই, আর কিছু না। আসলে ফ্যাশন তো দিন দিন আসলে চেঞ্জ হয়, এবং আমরা যারা ড্রেস নিয়ে, মানে আপনারা যারা ড্রেস নিয়ে কাজ করেন, আপনারা যারা জুতা, পার্স, মানুষের মেয়েদের ফ্যাশনেবল জিনিসগুলো নিয়ে কাজ করেন, এগুলো ডে বাই ডে আপডেটও হয় অনেক বেশি, একদম এবং একদম। অনেক কিছু চেঞ্জও হয়। সো আপু, হ্যাঁ, আপনি তো এগুলো নিয়েই কাজ করছেন, তাহলে হচ্ছে ফিউচার যদি আমি বলি যে আপনি ফিউচারে আর কি কি নিয়ে কাজ করতে চান, বা আপনার এই বিজনেসটাকে আপনি কোথায় নিয়ে যেতে চান? এটা আসলে কঠিন, ফিউচার তো হ্যাঁ, আসলে নাই কঠিন তো ভরসা। অবশ্যই, কিন্তু একটা 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 প্ল্যান তো থাকে আমাদের, যে আচ্ছা, না আমি এতটুকু পর্যন্ত যেতে চাই। যেটা প্ল্যান সেটা আসলে শুধু ফেসবুকের মধ্যে অনলাইন এবং লাইভ এই ব্যাপারটা থেকে একটু বের হয়ে আসার চেষ্টা করব। হুম। একটু বের হয়ে এসে আমার যেটা ইচ্ছা যে আমাদের কিন্তু বাইরেও প্রোডাক্ট যায়। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাইরেও
আমাদের অনেক সাপ্লাই যায়, আমাদের এই যে কোর্স ড্রেস এবং আমাদের কুর্তি, এই কালেকশনগুলি কিন্তু বাইরেতেও আমার যায়, দেশের বাইরে। তো ওইভাবে আমি হয়তো আমার ওয়েবসাইট আন্ডার প্রসেসে আছে, ওইভাবে আমার একটু কাজ করার ইচ্ছা আছে যে বড় বড় প্রোডাকশনগুলি আমি নামাবো এবং দেশের বাইরে আমি আমার প্রোডাক্টগুলি যদি এক্সপোর্ট করতে পারি বড় বড় বাইরের দেশের মাধ্যমে। তো এইগুলো হচ্ছে আমার প্ল্যান। কারণ আপু দেখেন, সত্যি কথা হচ্ছে যে আপনি লাইফ ছেড়ে দেন, ধরেন আমি অসুস্থ 1 সপ্তাহ, পেজ ফল করবে, হ্যাঁ, লাইফ শুধুমাত্র লাইফ কখনোই আমার রিজিকের মাধ্যম হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। সো আমাকে আমার রিজিক খুঁজে নিতে হবে, হ্যাঁ। সো আমি সবসময় আপুদেরকে এটা বলবো সোশ্যাল মিডিয়া যে তো আসলে আনসার্টেন, মানে আমরা এটা সবাই বলি যে সোশ্যাল yes, মিডিয়া খুবই আনসার্টেন একটা জায়গা, যে এটা বেস্ট বিজনেস এটা করতে বেস গেলে করে আসলে আপনি কোটি টাকার বিজনেস রান করতে পারবেন না, এটা পুরোটাই আনসার্টেনিটি। আজকে ফেসবুক আমার এঙ্গেজমেন্ট থামিয়ে দিয়েছে, কিন্তু কেন আমি চলতে পারছি, কেন আমি নতুন প্রোডাক্ট আনতে পারছি, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার অলরেডি কাস্টমার শ্রেণী আছে, তারা খুঁজতেছে, আমাকে খুঁজতেছে। কারণ কেন এমনি খুঁজতেছে না, নিশ্চয়ই তারা ভালো পেয়েছে, তারা বেস্ট প্রাইসে বেস্ট জিনিস পেয়েছে, তারা এই জন্য আমাকে খুঁজে নিচ্ছে। আদারওয়াইজ আমার পেজ এখন পাওয়া যাচ্ছে না, কারণ এঙ্গেজমেন্ট কম। ঈদের আগে একটু ফেসবুকে এরকম যায়, মাঝে মাঝে আমাদের এরকম বিপদ আপদ থাকে। সো মাশাআল্লাহ আপুরা এত সুন্দর করে কমেন্টস করছেন, সো থ্যাংক ইউ, আই এম সো গ্রেটফুল, এতগুলি আপু সুন্দর করে কমেন্টস করছেন, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার মনে হচ্ছে যে আপনারা আপনার বিজনেসের মতো আপনার নিজেরও বেশ ভালো ফ্যান ফলোয়ার আছে আপনার, ফ্যান ফলোয়ার মানে বুঝি না, ড্রেসের মতো। ফ্যান ফলোয়ার বুঝি না, নূরে সাবা ওরা আমার বোন লাগে। আমি সবসময় বলি আমার বোন লাগে। আচ্ছা আপু, এই যে বললেন যে ওনারা আপনার বোন লাগে, হ্যাঁ, সো আপনি তো তাদেরকে সেভাবে করে ট্রিট করেন, আপনি আপনার বিজনেসে প্রত্যেকটা কাস্টমারকে অতটুকু পরিমাণ ভালো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেন। তো এই জিনিসটাকে আপনি আপনার, যদি বলি যে আমরা সবাই তো আলটিমেটলি বিজনেস তো বিজনেসই হয়, হ্যাঁ, আলটিমেটলি তো, এবং এই কাস্টমার গুলোই আসলে আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমি যদি একদম সরল বাংলায় বলতে চাই। তো এই জিনিসটাকে আপনি কিভাবে করে আপনার বিজনেসের ক্ষেত্রে ইউজ করেন, বা কিভাবে করে করতে চান? মানে ইউজ বলতে আমি বুঝাচ্ছি পজিটিভ সেন্সে, যে আমার বিজনেসটাকে আমি আরো বড় করব, আমার কাস্টমার আরো বেশি হোক, আমি তাদেরকে আরো ভালো প্রোডাক্ট দিব, কোয়ালিটিফুল প্রোডাক্ট দিব, এই এই ধরনের জিনিসটা প্ল্যান গুলো কিভাবে করে করেন? এখানে আমার একটা প্ল্যান হচ্ছে, আমি কখনো একটা জায়গায় থাকি না। যেমন ধরেন আমার একটা সময় আমি যখন আমি শ্রী লেদারের জুতোগুলা আনছিলাম, তখন আমার কাছে মনে হলো আমি কিছু প্রোডাক্ট ইউজ করি আমার স্কিন কেয়ারের বা কিছু মেকআপ, এগুলো আমার কাছে ভালো লাগে। তো তখন আমি ওটা একটা লাইভ করি এবং সব যে কথাগুলো আমি বলেছি, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আপুরা বলবে যে ট্রাস্টেবল এবং তারা উপকার পেয়েছে। সো এই যে প্রোডাক্টগুলো, আবার কসমেটিক প্রোডাক্ট কিন্তু আমার ছিল না, সো তাদের কথা চিন্তা করে আমি কিন্তু আবার এটা আনলাম। সো ইন ফিউচারে আমি হয়তো কিছু কিছু জায়গায় যখন যাব, কিছু কিছু জিনিস আমি শুধু স্কোপ খুঁজবো। কারণ আসলে আপু একটা ব্যাপার তুমি মনে রাখবা, যে তুমি বিজনেসে যদি নতুন কিছু জ্বালানি মানে নতুন কিছু না সংযোগ করছো, এটা কিন্তু জাম্প করবে না, একটা জায়গায় থেকে যাবে। সো আমরা তো কখনোই চাবো না আমার বিজনেসটা একটা জায়গায় থেমে যাক, এবং কখন কোন তোমার উইংসটা তোমাকে একদম সেই চরম লেভেলে নিয়ে যাবে সেটা তুমিও জানো না। তাই সব উইংস গুলিকে কাজে লাগাতে হয়। এখনকার বিজনেস কিন্তু কেউ একটা দিয়ে কাজ করে না, কারণ সব উইংস গুলির মধ্যে কোনটা যে হিট হবে। যেমন আমি কিন্তু অনেকদিন যাবত ড্রেস নিয়ে কাজ করছি, কিন্তু ব্যাগের প্রচার আমার বেশি। আচ্ছা, ব্যাগের মাধ্যমে আমি সবাই যদি আমাকে বলি যে বেশি আপনার চিনছে। সবচেয়ে হিট প্রোডাক্ট সেটা কি আপনার ব্যাগ? বুঝতে পারিনি কোয়েশ্চেনটা। মানে আমি যদি বলি যে মানে আপনার সবচেয়ে পপুলার প্রোডাক্ট কোনটা, সেটা কি আপনার ব্যাগ? আসলে সেটা ডিপেন্ড করছে, এখন তো সব একসাথে হয়ে গেছে। এখন হচ্ছে যে ব্যাগ নিচ্ছে সে ড্রেস নিচ্ছে। জয়পুরি এটা আমাদের সিগনেচার প্রোডাক্ট, এটা মাশাআল্লাহ আমরা খুবই ভালো করছি এটাতে। আমাদের জয়পুরি অনেক অনেক যায়, অনেক পিসেস যায়, মানে আমি কি বলবো, আর এইটা না হয় নাই বললাম। সো অনেক পিসেস আমাদের সেল জয়পুরি, যেহেতু এটা আমি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি কাপড়টা, মানে অরিজিনাল জয়পুরি কাপড়ের একটা কমফোর্ট থাকে এবং এটার কালারটা ব্লিচ করলেও এটা ফেড হয় না কখনো। এইগুলোর কিছু জিনিস আছে যারা অফিস করেন, হ্যাঁ, অথবা একটু কোথাও ট্রাভেলিং এর জন্য যাচ্ছেন, তাদের জন্য বেস্ট কিছু আউটফিট হচ্ছে এগুলো। তো এইটা আমি আমার ফ্যাক্টরিতে আমি প্রোডাকশন, আমাদের একটা প্রোডাকশন, ছোট্ট একটা প্রোডাকশন, সেখানেও আমাকে এক আপা খুব হেল্প করে। আমি আমার চলার পথে অনেক ভালো মানুষ পেয়েছি, ট্রাস্ট মি। এই জন্য আমি ভালোটা দেওয়ার জন্য বেশি মানে সবসময় উদ্গ্রীব হয়ে থাকি, কারণ আমি অনেক হেল্প পাই।
পাই। সো আমার ডিজাইনার এবং এভরিথিং এই জায়গাগুলোতে আমি অনেক হেল্প পাই। সো যেটা হয় ওইখানে আমার প্রোডাকশন করে আনাতে আমি কস্টিংটাকে খুব কমিয়ে রাখতে পারি। যেহেতু আমি শিপমেন্ট করছি না ডিরেক্ট, যদি এটা শিপমেন্ট হয়ে আসতো ডিরেক্ট ইন্ডিয়া থেকে তাহলে কিন্তু এটা রেট অনেক বেড়ে যেত, তাই না? তো আমি এখানে কিন্তু কাট করে ফেলছি, আপুদের বাজেটের মধ্যে নিয়ে আসছি জিনিস। আপুরা চায় ভালো কোয়ালিটি বা প্রাইসটা সবাই একটু চায় হাতে না গেলে। তো এই জিনিসটা যখন সমন্বয় করবেন তখন কাস্টমার আপনাকে খুঁজে নেবে। হ্যাঁ, এটাই আমার স্ট্র্যাটেজি। এটা অবশ্যই। আপু, আমি যদি বলি যে আপনি কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা সেক্টরে কাজ করছেন, মানে ড্রেস কিন্তু হচ্ছে মানে অলমোস্ট অনেকেই আছে যারা ড্রেস নিয়ে কাজ করে, ফ্যাশনেবল প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করে, বিশেষ করে লেডিস আইটেম গুলো নিয়ে কাজ করে। সো আপনার কিন্তু প্রচুর আছে, কম্পিটিটর আছে। সো আপনি হ্যাঁ, আপনি এখানে একটু আমি accept যদি আমি যদি বলি যে সেই কম্পিটিটর গুলোদের সাথে আপনি কিভাবে নিজেকে তাল মিলিয়ে চলছেন, বা কিভাবে করে নিজের স্ট্র্যাটেজি চেঞ্জ করছেন? আমরা আসলে এই আলোচনাগুলো কেন করি আপু? যারা হচ্ছে নতুন উদ্যোক্তা হতে চায়, যারা হচ্ছে নতুন করে কাজ করতে চায়, আমরা সবাই চাই যে মেয়েরা একটু নিজের একটা জায়গা করে নিক, নিজের কিছু একটা করে নিজের একটা নাম করুক। হ্যাঁ, সো আমাদের সবারই ইচ্ছে থাকে মেয়ে হিসেবে এই জিনিসটা। নতুন যারা আসছে আসলে আপনারা হচ্ছে তাদের জন্য একটা ইন্সপিরেশন, এবং আপনাদের থেকে আসলে অনেক কিছু শিখবে নতুনরা, মানে কিভাবে করে আপনি শুরু করলেন বা কিভাবে আপনি চ্যালেঞ্জ গুলো ফেস করেন। সো সেই হিসেবে আসলে জিজ্ঞেস করা আর কি, যে যেই চ্যালেঞ্জিং সেক্টরটা নিয়ে আপনি কাজ করছেন, আপনি আপনার তো কম্পিটিটরদেরকে অবশ্যই করতে হয়, মানে তাদেরকে সাথে তাল মিলিয়ে চলতে হয়, সেটা কিভাবে করে আচ্ছা, ম্যানেজ করছেন? এখানে একটা কথা বলি, মানে কম্পিটিটর শুড বি হেলদি কম্পিটিশন, না? এটা একটা হেলদি কম্পিটিশন হলে ইটস ওকে, বাট কোন এনমাইটি আসলে আমার কারোর সাথে নাই। এবং আমি আমার প্ল্যাটফর্মে যারা আছেন, আমার ড্রেসের প্ল্যাটফর্ম এবং আমার ব্যাগে, আমি সবাইকে খুবই শ্রদ্ধা করি, কারণ জায়গাটা আপু অনেক অনেক হ্যাঁ, পেশেন্সের। আমরা সত্যি যারা খুব কষ্ট স্ট্রাগল করে আসছি, আমরা কখনই কাউকে, আমার মনে হয় না কারোর মেন্টালিটি এমন হবে যে কাউকে নিচু করে কথা বলার। হ্যাঁ, কারণ আমি জানি আমি যে জায়গাটায় আছি সেই মানুষটা ওই জায়গাটা ফেস করছে, তাই না? একটা সম্মান কিন্তু আসলে চলে আসে, একটা সম্মানের জায়গাটা এমনি চলে আসে। আমি সবাইকে রেসপেক্ট করি। আরেকটা ব্যাপার হচ্ছে আমি এইটু ইউনিকনেস বজায় রাখার চেষ্টা করি আমার পেজে। আমি আমার ছবিগুলো খুব র থাকে, আমার হাতে তোলা। আমি আমার চায়নার ব্যাগগুলি চাইনিজ ছবিগুলো দিই না, আমি পেজে দিই আমার র পিকচার গুলা। তারপরে আমি ড্রেসের ব্যাপারও সেম, একদম ড্রেসের র পিকচার গুলি থাকে, অথবা নিজস্ব একটা ভিডিও বা নিজের কোনো একটা আইডিয়া। এইভাবে আমার পেজটা একটু যাতে আলাদা মনে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে আমি আসলে কাউকে ওইভাবে ফলো করি না। আমার মনে হয় কি আমার নিজের যে একটা স্বতন্ত্র একটা ব্যাপার আছে, এটাও হয়তো আপুদের একটা ব্যাপার যে লিমাপুর পেজ। আর ওই যে বললাম না, মানুষের বিশ্বস্ততা অর্জন করাটা অনেক দিনের সাধনা, অনেক দিনের সাধনা। এটা ভেঙে যায় খুব তাড়াতাড়ি যদি একটা ফল হয়, বা আপনি যদি একটুতেই একটু একটু কিছু পাওয়া যায়। হ্যাঁ, তো এই জায়গাটা ধরে রাখার জন্যই আমার আপ্রাণ চেষ্টা থাকে সবসময় যে আমি আপুদেরকে ট্রু ইনফরমেশন দিয়ে, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং আপুদেরকে বলে একটা জিনিস সেল করার বিষয়টা। আর আসলে আলহামদুলিল্লাহ অনলাইন পেজ হিসেবে আমাদের রিটার্নটা খুবই কম, রিটার্ন পার্সেলের সংখ্যা খুবই কম। পাঠাওর সাথে আমি আজকে কত বছর কাজ করছি, 2017 থেকে আজকে 24, কত বছর। মানে এটা কিন্তু পাঠাওর একটা, মানে তারা আমাকে জানিয়েছে যে মাশাআল্লাহ আপনাদের রিটার্নটা খুব কম। তো রিটার্ন পার্সেল আসা কম মানে কি, আমার মাশাআল্লাহ আমাদের প্রোডাক্ট কোয়ালিটি, মানে প্রোডাক্ট গ্রহণযোগ্যতা, অ্যাকসেপ্টেন্সটা মাশাআল্লাহ অনেক ভালো। মানে পিপল এটা মনে করে না যে আমার কাস্টমাররা যে আল্লাহ কি দেখালো আর কি পেলাম, এই ব্যাপারটা সংখ্যাটা ইদানিং খুবই তো কম। এই জিনিসটা আমরা অনেকেই শুনি যে রিয়েল পিকচারের সাথে হচ্ছে আপনার রিয়েলি দেখার সাথে ফেসবুকের পিকচার মিলে না। সেজন্য এই জিনিসটা যেটা অনেক হয় হয়। আমি র পিকচার বেশি তুলি। আমি আসলে ক্যাটালগে কিভাবে শো করলো, একটা ব্যাপার চিন্তা করেন, বাইরে যখন আপনি একটা ক্যাটালগ লঞ্চ করতেছেন আপনি তো মডেল হায়ার করছেন, আপনি মডেল হায়ার করে আপনি ফটো সেশন করছেন, প্রচুর লাইট আছে, অনেক কাজ আছে, এডিট আছে, সেগুলো ডিঙ্গিয়ে একটা ড্রেস কতটুকু বোঝা যাবে বলেন তো? সেই জিনিসটাকে আমি আপুদের কাছে কিভাবে প্রেজেন্ট করি, আমি লাইভ করি। দেখা যাচ্ছে আমি ছবি ধরে ছবি তুললাম, তখন আপুরা র পিকচারের একটা আইডিয়া পেলো, আচ্ছা আচ্ছা ক্যাটালগ পিকচার ইজ লাইক দ্যাট, আচ্ছা র পিকচার হচ্ছে এরকম, বুঝা গেল যে আপু পরে এভাবে এরকমটাই আসবে। একটু 19-20 হবে, আমি সবসময় বলি যে হিউম্যান আইস অ্যান্ড এটা হচ্ছে মোবাইলের একটা বিষয় থাকবে। তো সেম তো হয় এইটুকু না। ব্যাপার কিন্তু, হ্যাঁ, এটা মেনে নিয়ে অনলাইন শপিংটা সবাই করে, আই হোপ সো।
আপু, আপনাকে যদি আরেকটা বিষয় একটু জানতে চাই, যে আপনি তো প্রায় অনেক বছর ধরে কাজ করছেন, এবং কাজ করতে গিয়ে আমরা অনেক কিছু শিখি, অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করি। আমরা অনেক কিছুতে হয়তো সফল হই, অনেক কিছু আমাদের টাইম মতো হয় না, আমরা সেই জিনিসটা ব্যর্থ হই। তো সব মিলিয়ে আমি যদি বলি যে মানে আপনি একজন অন্টারপ্রেনার হিসেবে, মানে এই পুরো জার্নিটাতে আপনার জীবনে আপনি, মানে যদি বলি যে কিছু একটা শিখেছেন, মানে যেটা হচ্ছে একদম আপনার লাইফ টাইম অ্যাচিভমেন্ট বা লাইফ টাইমের জন্য এই জিনিসটা আপনি শিখেছেন, এই ধরনের কোন একটা জিনিস যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। পেশেন্স, পেশেন্স, পেশেন্স। মাঝে মাঝে সত্যি, মাঝে মাঝে মানে বলে না, আমি মাঝে মাঝে বলি আপু থেকে গলা ছেড়ে কানতে মন চায়। আমরা কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি না, ফ্যামিলি প্রোগ্রাম গুলি অ্যাটেন্ড করতে পারি না, কোথাও যাব মানে সারাক্ষণ মনে হয় কোলে একটা বাচ্চা। হ্যাঁ, পেজ পেজ হচ্ছে আমার কোলে একটা বাচ্চা। ওই যে বললাম না, আমি সবসময় ইনফর্মালি কথা বলে সেক্ষেত্রে হচ্ছে অভ্যস্ত, আমাদের তাই একদম এভাবেই বললাম। পার্সোনাল লাইফ মেনটেন করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে মনে হয়। মানে আসলে আপু, আপনি যখন মানে আমার সবসময় মনে হচ্ছে যে আমি এন্টারপ্রেনার যারা আছেন সবার কথা বলবো, এভরিডে লাইফ ইজ নট এ, মানে এটা একটা জোক না, এটা আপনার লাইফে কিন্তু জাস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলেন কিছু কথা বললেন এটা না, এটা পেছনেও হুম অনেক কিছু আছে। আর আমরা তো হুম কামলা, আমি তো এক হুম কথা বলবো যে আমরা সারাক্ষণ খাটছি। হুম হুম প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে প্রোডাক্টটা কিভাবে ডিজাইন করব, কিভাবে এটা আসবে, কিভাবে আপুদের কাছে এটা মানে গ্রহণযোগ্যতাটা বোঝানোর বিষয় আছে। সবকিছু মিলে এতটা হ্যাকটিক, মানে এটা আমার ফ্যামিলি, সবকিছু মানে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু। তাই আমি প্রথমত পেশেন্স, দ্বিতীয়ত পেশেন্স এবং তৃতীয়ত পেশেন্স, এই তিনটা জিনিস আমি শিখেছি লাইফে। কারণ প্রচুর মাথা ঠান্ডা রাখতে হয়। এই জায়গাটা আমার মনে হয় আমি শুধু বিজনেসে এসেই শিখেছি, টু বি ভেরি অনেস্ট। এতটা এতটা মানে কোল্ড হেডেড পার্সন আমি ছিলাম না। আমার বিজনেস আমাকে শিখাইছে ভাই, মানে তোরে গালি দিলে তুই চুপ থাকতে হবে, হাসতে হবে, এমন একটা ব্যাপার আছে। মানে এই ব্যাপারগুলো না আসলে নিজেকে ট্রেইনড আপ করতে হয় যে হুম হুম হ্যাঁ, কখন কোন পরিস্থিতিতে আসলে একটা, আমি সবসময় বলি দেখো, ম্যাক্সিমাম অনলাইনে যেটা নিয়ে তর্ক বিতর্ক হয়, কাস্টমারের সাথে একটা রুড সেশন শুরু হয়ে যায়, তখন টেম্পার হারা হয়ে যায় ওনার, এমন একটা খুব খারাপ একটা সিচুয়েশন যায়। হুম 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 সেই সিচুয়েশনটাকে সবসময় আমি আমার লাইভে বলি যে আপনাকেও সহনশীল হতে হবে, আমাকেও সহনশীল হতে হবে, দেন একটা কিছু হবে। আপনি একটা প্রোডাক্ট পেয়ে এমন মনে করেন না আল্লাহ আমার জীবনের সব শেষ, আমার জীবনের সমস্ত জিনিস নষ্ট হয়ে গেল। একটা প্রোডাক্ট পেয়ে আপনারও যেমন এটা ভাবা উচিত না, একটা পেজকে একটু সময় দিতে হয়। হ্যাঁ, কারণ দেখেন এটা হচ্ছে প্রোডাক্ট। আজকে একটা ব্যাগ নিলেন, হতে পারে এটা কোয়ালিটিটা অত ভালো ছিল না, বাট আগেরটা অনেক ভালো ছিল, এটা প্রোডাক্ট। আজকে একটা ড্রেস নিলেন, সারা জীবন চলবে না, কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যেতে পারে, কত কিছু হতে পারে, কিন্তু আমার আর আপনার সাথে সম্পর্কটা ভালো থাকতে হবে এবং আমি এটা ভালো রাখতে চাই। এখানে আমার আন্তরিকতাটা অনেক বড়, এটা আপুরা বুঝে যে এটা ফেক না, লিমাপুর আন্তরিকতাটা ফেক না। এই জিনিসটা আমার আপুদের জিজ্ঞাসা করে দেখেন, সবার এই ভরসাটা আমি জিততে পেরেছি এই কয়টা হ্যাঁ, বছরে। সেটা মনে হয় আপনি আমি যদি বলেন অলরেডি আজকে, অ্যাচিভমেন্ট কি, এই যে অ্যাচিভমেন্ট আপুদের ভালোবাসা। অলরেডি মনে হয় আজকে আমি এটা দেখছি, মানে কমেন্টের বন্যা দেখে বোঝা যাচ্ছে। আপু, বলি একটা জিনিস, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা বিজনেস করতে গেলে হচ্ছে বিজনেসের প্রতি অনেক বেশি ডেডিকেটেড থাকি। তাও তো আমাদের একটা পার্সোনাল লাইফ তো থাকে, যেটা হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হয়, এবং বিজনেসের পাশাপাশি মেনটেন করতে হয় সেই জিনিসটাকে। আপনি সেটাকে কিভাবে করে মেনটেন করেন আপু? আপু আমাদের ওই যে ঈদে দুটো ছুটি, আর হচ্ছে মাঝে মাঝে হয়তো একটু লাইফটা আমি এদিক সেদিক করে একটু কোথাও যাওয়া। আর হচ্ছে হ্যাঁ, এখন একটা কথা আছে, এখন আপনি দেখেন 2017 সাল থেকে যারা লাইভ প্রেজেন্ট করেছে এরকম অনেক পেজকে দেখবেন, তারা কিন্তু মার্শাল্লাহ এখন এস্টাবলিশড, হুম তারা হুম এখন এস্টাবলিশ, তারা একটা জায়গায় উঠতে পেরেছে। হ্যাঁ, তারা দেখা যাচ্ছে বাংলাদেশের শীর্ষ পেজ, অনলাইন পেজগুলির মধ্যে পাঁচটা দশটা এর মধ্যে চলে আসছে, যারা 2017 সাল থেকে লাইভ প্রেজেন্ট করে আসছে, তাদের কথা হুম আমি হুম বলছি। হুম আমিও ফিল্ডে ছিলাম, বাট আমি লাইভে ছিলাম না। হ্যাঁ, সো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যা কিছু এনেছে, এবং আমার সবসময় মনে হয় যেটা আমার যখন পাওয়ার কথা ছিল তখনই আমার কাছে আসছে। এই জিনিসটা আমার সবসময় বিশ্বাস। তো আমার এখনই স্ট্রাগলিং একটা পর্যায়ে আছে, বাট আমি মনে করি আগে একটা চিন্তা করতো এফ এ বিউটি বা ফারহানাস ব্যাগ বাফে থেকে কিছু কিনবো, বা একটা কাস্টমার অনেক কিছু জিজ্ঞাসা করতো, এখন আর জিজ্ঞাসা করার লেভেলটা নাই, এখন হচ্ছে শুধু আমার অর্ডার কনফার্ম করে।
এখন আমি সেই লেভেলে চলে আসছি। এইটুকু আমি আমার কাস্টমার থেকে এতদিনে ফিডব্যাক পেয়েছি। আর একটু স্ট্রাগল করলে একটা পর্যায়ে যাবে আমার বিজনেসটা একটু অটো রানিং চলবে। এইটুকু আমি বুঝি। আপনি যেভাবে বললেন না যে আমি কিভাবে ম্যানেজ মানে ইয়ে করি, তখন হয়তো আমি একটা কিছু নিজের জন্য একটু সময় পাবো যে তখন আমি হয়তো একটু বাইরে যেয়ে আরেকটু আমার বিজনেসটাকে এক্সপান্ড করা যায় কিনা, আরেকটু নতুন কিছু সংযোজন করা যায় কিনা, আরেকটু বিজনেসটাকে একটা ধারা দেওয়া যায় কিনা, কাস্টমারের আরেকটু কোনো নিডস পূরণ করা যায় কিনা, এই ব্যাপারগুলো তখন আমার মাথায় থাকবে। কিন্তু যখন আপনার বেসিকটা মানে আপনার ফাউন্ডেশনটা শক্ত হবে, দেন না আপনি উপরে হাই রাইজ করতে পারবেন। হাই রাইজ তো সম্ভব না ফাউন্ডেশনটা নরম হলে, তাই না? আপু তো 2020 থেকে মেইনলি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসছেন। তো আপু আপনাকে যদি আমি বলি যে 2020 থেকে কম টাইম না, 2024 চলে এখনো, আপনি প্রমোশনের ক্ষেত্রে মানে সোশ্যাল মিডিয়া আপনার কাছে কি মনে হয় যে কোন প্রমোট করার ক্ষেত্রে আপনার ব্র্যান্ডটাকে কোনটা বেশি সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় মানে সোশ্যাল মিডিয়াতে? টু বি ভেরি অনেস্ট, আমি আসলে যেটা আমি শিখলাম আমার লাইফ দিয়ে, কাউকে দিয়ে কিছু হয় না, নিজেকে করতে হয়। মানে আমি হচ্ছে আমার লাইভের প্রমোট করি। আমি এই যে আমি এতদিন দাঁড়াইনি, তখন কিন্তু আমার পেজটা এভাবে চলেনি। যখন আমার পেজ একটা ফেস পেলো মানে ধরেন একটা ট্রাস্টেবল ফেস, যে হ্যাঁ এই আপুটা ওনার, অথবা এই আপুটাই সবকিছু দেখছে, এই আপুটার রেসপন্সিবিলিটি লেভেলটা সেই, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে যে হ্যাঁ দেখে মনে হচ্ছে যে না ওনার উপরে নির্ভর করা যায়, বা একটা ব্যাপার, একটা ফেস ভ্যালু। সো এই জিনিসটা আমার মনে হয় কি, হ্যাঁ আপনার বিজনেস প্রমোটার হয়তো আরেকজনের পেজের আসলে আপনার পেজটা আপনি যেভাবে রান করবেন আপনার পেজ কিন্তু সেভাবেই চলবে। হ্যাঁ আমি যেটা বুঝি, তো আমার পেজটা প্রথম থেকে আমি এভাবে রান করেছি, এবং আমি আমি নিজেই প্রমোট করি, আমি নিজেই সবকিছু করি, হ্যাঁ মডেল সবকিছু, কামলা মডেল সবকিছু। তো আমার কাছে মনে হয়েছে আমার ওগুলোর কোনো দরকার ছিল না। তবে হ্যাঁ আপনি যদি ওই যে জাম্প করতে চান বিভিন্ন মিডিয়াতে যেতে পারেন, অথবা বিভিন্ন এই যে আপনাদের মতো পোর্টালগুলি আছে, যে অনলাইন পেজগুলি আছে, দুই একটা ইন্টারভিউ এখানেও অনেক কাজ করে, কারণ এখানেও অনেক উদ্যোক্তা শ্রেণীরা আছেন। তো এইভাবে হয়তো বিভিন্ন জায়গায় আপনি একটু মানে প্রচারটা করতে পারেন। প্রচার তো লাগবেই, বিজনেস করছেন, প্রচার লাগবে না? আর আমার আপুরা কিন্তু এই ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। আমার আপুরা আমার ব্র্যান্ড এম্বাসেডর, ব্যাস একটা কথা বলে আমি দিলাম, কি তারাই। বলতে পারি যে মানে বিজনেসে আসলে সোশ্যাল মিডিয়াতে যদি আমি প্রমোশনের জন্য যাই বা আমার বিজনেসটাকে, সেক্ষেত্রে লাইভটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। মানে এই যে আপনি বলেন যে একটা ফেস ভ্যালু দরকার হয়, কোনো একজনকে দরকার হয় লাইভটা, মানে একটা লাইভে ব্যাপার আমরা হচ্ছে অনেক কিছু এক্সপ্লেইন মানে করতে আপনার পারি। পেজে মানুষ আসবে কি দেখে, মানে কি মানে তারা কেন বিশ্বাস করবে আপনাকে, বা আপনার প্রোডাক্টটা মানে আমাদের বাংলাদেশে এখন যে পেজগুলি ধারা, সেই ধারাটাতে হচ্ছে ওনার যদি লাইভ করে মোর অ্যাকসেপ্টেন্স, হ্যাঁ এটা মানে কাস্টমারদের মাথায় ঢুকে থাকে যে না ওনাকে তো দেখতে পাচ্ছি, ওনার কাছে কিছু বিচার দিলে এটা সমাধান পাবো, ওনাকে পাইছি, এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ কিন্তু আপনার পেজে যদি আপনি না থাকেন, অনেক কিছু দিয়ে আপনি করছেন, হ্যাঁ ওইটাও চলবে, ওইটা হয়তো অন্যভাবে চলবে। একই জনের আপু আমি এখানে বলবো এক একটা আইডিয়া থাকবে, হ্যাঁ বিজনেস আইডিয়া আমার সাথে আপনার কখনো মিলবে না, তাই না? এটা হচ্ছে বিভিন্ন। আপু আপনার বিজনেসের ক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি আপনার ফ্যামিলি সাপোর্টটা কেমন ছিল, মানে ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পেয়েছিলেন? ফ্যামিলি সাপোর্ট তো অবশ্যই আছে, অনেক আছে, হ্যাঁ। কিন্তু ওই যে বলা মানে সবাই না, এই কথা আমি সবসময় বলি যে প্রথমে কিন্তু আপনাকেই দাঁড়াতে হবে, আপনার জন্য আপনাকেই দাঁড়াতে হবে। প্রথমেই সবাই আসবে না, তখন আসবে যখন দেখবে হ্যাঁ আপনি ভালো করছেন। এই কথাটা আমি সবসময় বলি, হ্যাঁ। তো প্রথমেই যে বিজনেসে আমি খুব বেশি সাপোর্ট পেয়েছি, আমার বাবাও একটু রাগে ছিল, কারণ তার এক্সপেকটেশন ছিল যে মেয়ে ব্যাংকার হবে, বা অন্য কোনো আমাদের বাংলাদেশে যেই প্ল্যাটফর্মগুলি খুব সম্মানের, মেয়ে ওখানে জয়েন করবে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে। কিন্তু আমার মানে হয়নি, আমার আসলে ঘুরতে 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 ওই জায়গাটাই চলে আসলাম যে আমি একটা বিজনেস দাঁড় করানো মেন্টালিটি নিয়ে আসলাম। তো এখন তো সে গর্ব করে আর কি, এখন বলে যে হ্যাঁ তোমাকে তো অনেকে চিনে, তো এই ব্যাপারগুলো এখন আবার ভালো লাগে তাদের, হ্যাঁ। কিন্তু এই জায়গাটা আসতে অনেক কষ্ট। তখন আসলে সাপোর্ট পাওয়া যাবে যখন আপনি ভালো কিছু করছেন, এর আগে সাপোর্টের চিন্তাও করেন না। আপু আপনাকে যদি বলি যে আপনি তো অনেক বছর ধরে বিজনেস করছেন, তো নতুন যারা এন্টারপ্রেনার হতে চায়, বিজনেসে আসতে চায়, নতুন যারা আছে, তাদের ক্ষেত্রে আমি যদি বলি যে এই যে আপনি বলেন যে ফ্যামিলি সাপোর্ট পেতে একটু কষ্ট হয়, বা হচ্ছে আপনার প্রথম দিকে বিজনেসে অনেক কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, সব মিলে যদি বলি যে আপনি ওদের জন্য কি ধরনের পরামর্শ দিবেন যারা নতুন আসতে চাচ্ছে বিজনেস?
আসলে প্রথমে হচ্ছে নিজের মাইন্ডসেট। ফার্স্টে আমি বললাম, কারণ কি দেখেন, অমুক সাপোর্ট দিবে, তমুকের সাপোর্ট আসবে, এগুলো চিন্তা করলে কিন্তু বিজনেসটা না আসাটা উচিত। আপনি কতক্ষণ লড়াই করতে পারবেন নিজে, কতক্ষণ লড়াই করতে পারবেন সেটাই ডিপেন্ড করে। হ্যাঁ, তো আপনার লড়াই করার মেন্টালিটিটা থাকতে হবে যে না, আমার ভেতরে একটা আগুন আছে, আমি যেতেই হবে, আমাকে একটা পর্যায়ে যেতেই হবে, আমাকে নিয়ে যেতেই হবে। যদি এই আগুনটা থাকে, আমি তাহলে বলবো তাহলে আপনি এন্টারপ্রেনার হন, আদারওয়াইজ না। তাহলে আপনি 2 দিন এসে বাই বাই করে দিবেন, কারণ ব্যাপারটা এত মজার না আসলে যতটা অনেকে মনে করে। অনেক কারণ কষ্ট আপনি করে আছেন, আসতে হয় আপনাকে। আপনিও একজন উদ্যোক্তা, তো আপনি ভালো করে বুঝতে পারছেন যে আমি কোন জিনিসটা মিন করছি। হুম, খুবই প্রচন্ড অনেক কষ্ট করে রকম আসতে হয় আসলে। পেশেন্স এবং কি পরিমাণ যে কনসিস্টেন্সি প্রয়োজন এই বিজনেসে। মানে আমি বলি না যে আপনারা যদি, আমি সবসময় আমার লাইভে বলি যে কখনো যদি কোনো ওনারকে জিজ্ঞেস করেন যে আল্লাহ আপনি তো এত ভালো করছেন, কি অবস্থা, কিভাবে হলো, উনি খুশি হবেন, ওনার চোখ ছলছল করবে, কারণ ওনার পিছনের অনেক অতীত আছে। উনি কি পরিমাণ স্যাক্রিফাইস করছে শুধু উনি জানে। কয়টা রাত উনি ঘুমায় নাই, বাচ্চাদের কত মানে কাছে থাকাটা মিস করেছে, কত মানে আপনজনের সান্নিধ্যটা মিস করে আসতে হয়েছে। মানে ওই যে বললাম না, ওনাদের চোখ ছলছল করবে, কেউ একদম খুব ইয়ে করে বলবে না না এটা তো একদম এক চুটকিতে হয়ে গেছে, জীবনও না, নট আ সিঙ্গেল ওয়ান। সবার চোখ ছলছল করবে যে কত কিছু স্যাক্রিফাইস করে আমাকে আসতে হয়েছে। আপু আমরা হচ্ছে অনেক কিছুই জানলাম আপনার বিজনেস সম্পর্কে। আমি আশা করছি যে আপনি যা যা শেয়ার করলেন এখান থেকে আরো অনেকে অনেক কিছু শিখতে পারবে, এবং ইভেন কি আপনার বিজনেসে যে আপনার যে যে এত এত ফ্যান ফলোয়ার তারাও আরো বেশি কিছু জানবে আপনার সম্পর্কে আজকে জানলো। আমি যদি একটু আপনার সম্পর্কে মানে একদম পার্সোনাল লিমা আপু সম্পর্কে আমি যদি একটু জানতে চাই, একদম পার্সোনাল, যে আপনি কোন জিনিসটা বেশি পছন্দ করেন? আমি যদি বলি ঘুরতে পছন্দ করেন কিনা, বা আপনার একা টাইম গুলো বা আপনার মি টাইম গুলো আপনি কিভাবে করে কাটান, বা মি টাইম আদৌ আপনি পান কিনা? না আসলে মি টাইম একটা আমার রেখে দিতে হয় সবসময়, কারণ আমি দেখেছি যে আপনি যখন ভেতর থেকে ভালো ফিল না করবেন, আপনি আরেকজনকে ভালো ফিল করাতে পারবেন না। তো হুম। একটা দিনে এটলিস্ট হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার আমি চেষ্টা করি আমার সাথে কাটাতে। এটা আমাকে মোটিভেট করে, এটা আমাকে আরেকটা ব্যাপার আছে যে আমরা কিন্তু বিভিন্ন জায়গাগুলি যখন একটু একটু বই বা একটা জার্নাল অথবা ফেসবুকেরই কোনো একটা কিছু পড়লাম, জিনিসগুলি হচ্ছে আমাকে একটু মানে চিন্তা ভাবনার সুযোগ করে দেয়। লাইভে কিন্তু বিভিন্ন টপিক হয়, মাঝে মাঝে কিন্তু আমরা আলাপ করি আমাদের চিন্তা চেতনাগুলা। সারাক্ষণ প্রোডাক্টের মধ্যে কিন্তু একটা মনোটোনাস আছে, হ্যাঁ সেলটা আমার জন্য ইম্পর্টেন্ট, তার থেকেও হুম। বেশি ইম্পর্টেন্ট আপনার সাথে আমার মানে একটা হৃদ্রতা, একটা মানসিক সম্পর্ক। আমার কাছে মনে হুম। হয় এটা পুরোটাই মেন্টাল। সেল কিন্তু এখান থেকে আসে, যখন আপনি মনে করবেন আমার সেল হবে, আমাকে সেল করতে হুম। হবে, সেল স্টার্ট। আমি সবসময় আমার স্টাফদেরকে এভাবে বলি, যখন সেল করতে হবে এই মেন্টালিটি তোমার আসবে এখান থেকে, দেন সেল স্টার্ট। কারণ এটা সম্পূর্ণ একটা মেন্টাল, মেন্টাল একটা অ্যাটাচমেন্ট, মেন্টাল একটা বিষয়। তো আপনি যদি নিজেকে মোটিভেটেড না করেন, আপনি ভালো স্পেস দিতে পারবেন না। আপনি কাস্টমারদের প্রতি একটা কনসেন্ট্রেশন যে আছে, বা আপনার কথা শুনে যে আরেকজন একটু খুশি হবে, অথবা হ্যাঁ লিমাপুর লাইফ দেখলে মনটা ভালো হয়ে যায়, কেন বলে বলেন তো? কারণ ওই যে মজার কিছু কথা, কিছু হাস্যরসাত্মক আমাদের একটা কেমিস্ট্রি থাকে। আমি জানি ওই আপুটা এটা বললে মজা পায়, বা ওই যে একটা মানে আছে না, প্রতিদিনের কাজের মধ্যে কিন্তু আমরা মজা খুঁজে নিই। তো আমার মনে হয় নিজের সাথে একটা মি টাইম অবশ্যই সব আপুদের রাখা উচিত, যারা এন্টারপ্রেনার আছেন, নিউ আসছেন অথবা আছেন যারা অনেকদিন ধরে। আসলে না এই ব্যাপারে পুরাতন বলে কিছু নাই, প্রতিদিনই শিখি, প্রতিদিনই শিখতেছে। আমার মনে হয় না আমি যে পুরাতন কিছু। নিজেকে আপু খুব আপনাকে একটা লাস্ট প্রশ্ন করব, সেটা হ্যাঁ হচ্ছে যে আহ এই যে ফারহানা আক্তার লিমা হুম। যে আজকে এতটুকু সফল হয়েছে, বা নিজের বিজনেস নিয়ে যতটুকুই আপনি আপনার জার্নিটা যতটুকু জার্নি, এই ফারহানা আক্তার লিমা উদ্যোক্তা অন্টারপ্রেনার ফারহানা আক্তার লিমাকে আপনি 10-এ কত দিবেন? ইয়া নিজেকে আল্লাহ, যদি নিজেকে মার্ক করতে বলি। আমার আপুদেরকে জিজ্ঞাসা করেন। না, আমি এটা আপনাকে জিজ্ঞেস আপুরা, করছি যে মানে আপনার নিজেকে নিয়ে স্যাটিসফ্যাকশন কতটুকু আছে, বা আপনার নিজের প্রতি কনফিডেন্স কতটুকু আছে? আচ্ছা আমার এখানে, আমার সবসময় আমি মনে হয় কি আমার শেখার আরো ব্যাপার আছে। সত্যি কথা টু বি অনেস্ট, আমি সবসময় আমার জার্নিতে হ্যাপি থাকতে পারছি না, কারণ আপনার যখন হ্যাপিনেস চলে আসবে তখন কিন্তু আপনি এন্ড অফ ওয়ে,
আমার হ্যাপিনেস এখন হয়েছে মানে আমার মনে হচ্ছে আমার শিখতে হবে, আমার একটা ভালো কিছু জার্নাল পড়লে অথবা একজন পার্সন মানে বিজনেস পার্সোনালিটি যদি দেখে খুব ভালো কাজ করছে বা উমা তার ইয়েটা তো খুব চমকপ্রদ ছিল বা আমি একটু শুনি, একটা ইন্সপিরেশন পাই। তো সেক্ষেত্রে 10-এ 10 শাহনাজ পারভিন আপু বলতেছে না গো আপু এখনো আপু না। আমরা হচ্ছে অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ প্রায় বলতে 10-এ গেলে। 8 দেওয়া যায় আর 2 রাখলাম ইমপ্রুভমেন্ট আরো দরকার। আচ্ছা আচ্ছা আপু, আমি আজকের প্রোগ্রামটা ইডিএফ এর যে প্রোগ্রামটাতে আপনাকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে, ইডিএফ সম্পর্কে যদি একটু বলেন যে আপনার কাছে প্রোগ্রামটা কেমন লেগেছে, বা এই প্রোগ্রামে এসে আপনি ইডিএফ সম্পর্কে যদি কিছু দু এক লাইনে বলেন। না মাশাআল্লাহ এটা খুব ভালো একটা, হ্যাঁ এটা বলার একটা জায়গা, এটলিস্ট আমাদের তো বলতে হবে কোথাও না কোথাও, এটা তো খুব ভালো একটা জায়গা। আর আমার কাছে মনে হয়েছে এরকম পেজ আরো বেশি বেশি দরকার, কারণ অনেকেই আছে নতুন, তাদেরও তো একটা মানে জানানোর জায়গা দরকার, তাই না? জানানোর জায়গা দরকার, একদম স্টেপ আউট করতে ভয় পাচ্ছে বা একটু কিছু মাত্র শুরু করেছে, কোথায় যে দাঁড়াবে, একটা প্ল্যাটফর্ম অবশ্যই দরকার। আমার মনে হয় যে ইডিএফ আমাদেরকে আসলে সেই জায়গাটা দিয়েছে যে আমরা এখানে আমি নিজেদের যতক্ষণই জার্নি পেজটা সম্পর্কে বলতে দেখলাম, পারি। হ্যাঁ তারা হ্যাঁ, ট্রেনিং নিজেদের প্রোগ্রাম গুলা নিজেদের করছে। অনেক অনেক ওই যে বললেন না যে কিছু জিজ্ঞেস করলে মানে পিছনে অনেক কিছু মনে পড়ে যায়, চোখ ছলছল করে, সেই কথাগুলো বলবারও একটা জায়গা লাগে। আমার মনে হয় যে ইডিএফ আমাদেরকে সেই জায়গাটা দিল, যে এখানে মানে এসে এই আমরা বলতে 40 পারি। মিনিটে কিন্তু আমার জার্নি জীবনও বলা যাবে না, এটা তো সত্যি জীবনও কথা, বলা কেউই যাবে না, বলতে আমাদের পারবে না। আসলে অনেক শর্টে করতে হয়েছে, 40 মিনিট টাইম আসলে পসিবল না, সেটা অলরেডি আমরা কখনোই 6 মিনিট একটা বেশি নিয়েছি। আন্টারপ্রেনার জার্নি বলা যাবে না, বাট যেটুকু মানে আপনারা বুঝে নিবেন যে কতটা কষ্ট, কতটা কষ্ট এবং কতটা কনসিস্টেন্সি প্রয়োজন, ব্যাস এইটুকুই। থ্যাংক ইউ আপু, অনেক ভালো লাগলো আপনার সাথে গল্প করে। আমার মনে হয় যে মানে আমরা আর মনে হয় 1-2 ঘন্টা গল্প আড্ডা করতে মারলাম। পারতাম। অনেক ভালো আড্ডা হতো। তোমাকে অনেক কিন্তু অনেক আসলে অনেক, তুমি খুব ভালো, তুমি খুব ভালো উপস্থাপিকা, হ্যাঁ থ্যাংক মানে ইউ। খুব পয়েন্টে পয়েন্টে সুন্দর করে বলেছে, খুবই মানে গুছিয়ে করার একটা টেনিস আছে, দারুণ। থ্যাংক ইউ। নুরে সাবা। থ্যাংক ইউ আপু। আমিও শিখছি অনেক কিছু। আপু অনেকক্ষণ আড্ডা দিতে পারলে মনে হয় ভালো হতো। আমি মনে হয় আরেকদিন আপনার সাথে চেষ্টা করব আড্ডা দেওয়ার জন্য। আমার পক্ষ থেকেও থ্যাংক ইউ। আচ্ছা আপু, আজকের লাইভটা আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো আর আমার মাচ আপু সব আপনাকে আপুদেরকে অনেক আসার জন্য। ভালোবাসা, সবসময় হ্যাঁ, আমাকে আমি এত কারো সাপোর্ট কমেন্টে দিয়ে উত্তর বোনের দিতে মতো পারিনি। আগলে রাখে। আমার আপুরা আমাকে বোনের মতো আগলে রাখে, এরাই কিন্তু আমার পাওয়ার অফ সোর্স। মানে আমার আর কিচ্ছু না, আমার আপুরাই হচ্ছে আমার পাওয়ার, আমার আপুরাই হচ্ছে আমার সব। আমার আপুদের জন্য আজকে আমি এমন একজন এন্টারপ্রেনার যাকে আপনারা দেখেছেন, এটার পেছনে আমার আপুরা ছাড়া কেউ নাই। আমি শুধু এটাই বলবো, তাদের সাপোর্ট, তাদের মোরাল সাপোর্ট অসম্ভব লেভেলের। ওরা যদি মনে হয় যে না আমি একটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছি, আমি কোন একটা মিডিয়াতে গেছি, ওরা মনে হয় যে না আপু তো মানে ওরা সারাক্ষণ আমার পেছনে পেছনে, মানে মনে হয় যেন ঘরের মানুষ। সো আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ গাইস আর অসম, আই অলওয়েজ সে দ্যাট। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাকে অনেক আমরা ধন্যবাদ আজকের মতো নুরে শেষ সাবা। করছি। থ্যাংক ইউ আপু। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।